দর্শক, স্বাগত জানাচ্ছি। দেখছেন নিটল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্পেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। অনেক সংঘাতের পরে শান্তির খোঁজে বাংলাদেশ। আমরা সংঘাত ও শান্তি এই শিরোনামে আলোচনা করতে চাই। আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক কর্নেল, অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফ উদ্দিন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন সাংবাদিক মাসুদ করিম, স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে কর্নেল কাজী শরীফ উদ্দিন আপনার কাছে আসতে চাই। একটা শান্তির পথে যেতে চায় বাংলাদেশ, এই শান্তির পথে কতটুকু এগুতে পারলাম আমরা, সামনে কার কি করণীয় একটু শুনতে চাই। ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার সকল দর্শক শ্রোতা। আজকে এমন একটা সময় আমরা এই আলোচনায় বসছি যখন আমাদের তরুণ প্রজন্ম সহিংসতা ও অত্যাচারের জন্য নিজেদের অস্থির ফিল করছে। এর জন্য দায়ী আমরা সকলেই, কারণ আমাদের তরুণ প্রজন্ম হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। কেউ এই তরুণ প্রজন্মের উপর ভর করে দেশে অস্থির বা অস্থিতিশীল সৃষ্টি করতে চাচ্ছে, আবার কেউ এই তরুণ প্রজন্মের উপর ভর করে ব্যক্তি চরিত্র স্বার্থ উদ্ধার করতে যাচ্ছে, যার দেশের বড় বড় কেপিআই ইনস্টলেশনগুলো ধ্বংস করার মতো যে ঘটনা সম্প্রতি ঘটেছে। তো রিসেন্টলি যে ঘটনাগুলো দেখছি, যে ভয় দেখানো সংস্কৃতিও হচ্ছে, বাট ভয় দেখানো সংস্কৃতি বা ধরপাকড় করে কখনো তরুণ প্রজন্মকে শান্ত রাখা খুব কষ্টকর। তরুণ প্রজন্ম সাধারণত মা বাবার কাছে যেমন করে তারা শিক্ষা গ্রহণ করে, তারপর থেকে তারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করে। আপনারা জানেন যে তারা মোটিভেশনের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের উপস্থাপন করে। তো দেশ গড়ার কারিগর হিসেবে উপস্থাপন করতে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছিল, সম্প্রতি দেশব্যাপী যে ক্রম অবনতিশীল পরিস্থিতি হয়েছিল, জনগণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য 20শে জুলাই ভোররাত থেকে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নামানো হয়েছে। এই বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল বাহিনীর সঙ্গে, বিজিবি, আনসার, পুলিশ সকলের সঙ্গে একত্রিতভাবে কাজ করে দেশের স্থিতিশীল এবং শান্তি বিরাজ করার জন্য কাজ করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। আপনার কাছে আসবো মাসুদ করিম, আপনার কাছে একটু জিজ্ঞাসা। আমরা দেখলাম যে সেনা মোতায়েনের আগে পর্যন্ত পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা গেল না। সেনা মোতায়েনের পরেও হয়তো কিছুটা সময় লেগেছে, কিন্তু একটু অন্তত স্বস্তি ফিরেছে। কি ঘটছিল আসলে? ধন্যবাদ। এখানে আমি আপনাকে একটু আপনার প্রশ্নের জবাবের আগে সেনাবাহিনীর কার্যক্রম সম্বন্ধে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পর্কে একটু বলতে চাই। বাংলাদেশের সশস্ত্র বাহিনী মোট 5টি দায়িত্ব পালন করে থাকে, ভূমিকা থাকে তাদের। প্রথম দায়িত্ব হইল বহিঃশত্রুর হাত থেকে দেশকে সুরক্ষা দেয়া, সার্বভৌমত্ব রক্ষা করা, অখণ্ডতা রাষ্ট্রের রক্ষা করা। এটা হইল তাদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হইল যে ইন এইড টু সিভিল পাওয়ার, তারা নেশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে কাজ করে, যেমন বিভিন্ন অবকাঠামো প্রকল্পে আমাদের এখানে বড় বড় কাজ করছে। 3 নম্বর হলো ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটা ইনসাইড বাংলাদেশে হইতে পারে, বাইরেও হইতে পারে। তুরস্কে সম্প্রতি যেটা আপনারা দেখলেন ভূমিকম্পে, আর আমাদের এখানে বন্যা, ঘূর্ণিঝড়, প্লাবনে তো তারা কাজ করেছেন। 4 নম্বর হলো ইন এইড টু সিভিল পাওয়ার ইন্টারনাল সিকিউরিটি ডিউটিস, যে কাজটা এখন তারা করছেন, যে অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা সেটা নিরসন করার জন্য। এবং 5 নম্বর কাজ হলো ইউএন সিকিউরিটি, ইউএন পিস কিপিং, এবং ইউএনের বাইরেও কিছু কিছু দেশে কাজ করেছে, কুয়েতে করেছে এবং অন্যান্য জায়গায়ও। তো এই কাজগুলি তারা করে থাকেন। তো আমাদের দেশে যে ঘটনাটা ঘটতেছিল, সেই ঘটনাটা ছিল একটা পিসফুল প্রটেস্ট ছাত্রদের, এবং ছাত্রদের প্রধান দাবি ছিল যে কোটা ব্যবস্থা, সেই কোটা ব্যবস্থাটাকে কমিয়ে আনা, সংস্কার করা এবং মেধার ভিত্তিতে অধিকাংশ সরকারি চাকরিতে করা,
নিয়োগ করা, এবং এটা নিশ্চিতভাবেই যে আমাদের দেশে যে হারে বেকারত্ব এবং যেটা ব্যাপকভাবে দেখা দিয়েছে, সেখানে জব ক্রিয়েশনের জন্যে যে ধরনের যত রকম চাহিদা আছে সেই তুলনায় জবের সংখ্যাটা কম আছে, এটা বিরাট প্রতিযোগিতা। সুতরাং ছাত্রদের মধ্যে, অভিভাবকদের মধ্যে, সবার মধ্যেই কিন্তু এটা একটা বিরাট দাবি ছিল, সে কারণে সেই দাবিটা সবাই। কিন্তু এই পিসফুল মুভমেন্টটা সাডেনলি ভায়োলেন্ট হয়ে গেল। একটা ঘটনা তো আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হঠাৎ করে রাতের বেলা ছাত্রদেরকে নেমে কোনো একটা প্রাইম মিনিস্টারের কোনো একটা স্পিচকে তারা মানে বিকৃতভাবে পেয়ে সেটা প্রটেস্ট করলো, তুমি কে আমি কে রাজাকার, যে জিনিসটা অনেকের আবার দৃষ্টিকটু লেগেছে। এবং পরের দিন আবার ছাত্রলীগ সেখানে হামলা করেছে একেবারে, সেই জিনিসটাও এটা তো বলার অপেক্ষা রাখে না যে এটাও ঠিক না। কিন্তু এরপরে যেটা শুরু হয়েছে এটা রীতিমতো নৈরাজ্য। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে 19 তারিখ এবং 18 তারিখ। 19 তারিখ এবং 18 তারিখ এই দুইটা দিন গত মাসের একটা ভীতিকর পরিস্থিতি। আমরা যখন এই যে অফিসে আসা যাওয়া করেছি, প্রচুর ভীতিকর। এটা কর্নেল সাহেব বললেন যে বাংলাদেশ টেলিভিশন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখলেন যে মেট্রো রেল এটার আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং এটা কারা জ্বালালো? যে এই বিহারি যে কয়টা আছে এই মিরপুরে, তো ওরা কি ছাত্র যারা এখানে কাজটা করেছে? মেট্রো রেলটা কত বছরের, সাধারণ 50 বছর পরে বাংলাদেশে মেট্রো রেল এসেছে, সেই স্টেশনটাকে বিকল করে দিয়েছে। এবং এটা করেছে এখানে বিহারিরা, এরা কিন্তু ছাত্র না, অছাত্র। এবং আরও অনেক অবকাঠামো, এই যে এক্সপ্রেস ওয়ে বলেন, কয়টা বলবো, অসংখ্য সেতু, ভবন, তারপরে সাইবার কেপিআই এর উপর তারা আঘাত এনেছিল, সাইবার সিস্টেম, তারপরে পুলিশদেরকে মেরে ফেলা, মানে কিছু, তারপরে এন্ট্রি পয়েন্টগুলি যেমন ধরেন উত্তরা মানে প্রবেশদ্বার, যাত্রাবাড়িতে শুনলাম যে সেখানে ডেমরা, সেখানে মাদ্রাসার ছাত্ররাও যোগ দিয়েছে। তো মাদ্রাসার ছাত্ররা কি মানে বিসিএস চাকরির জন্য তাদের মানে তারা কি করে? বেশিরভাগ তারা ক্লারিক বা ইসলামিক ব্যাখ্যাকারী বা হিসাবে কাজ করে বেশিরভাগ, বা অন্যান্য জব করে। তো এই যে জিনিসগুলি, তাহলে দেখা যাচ্ছে যে এইখানে ছাত্রদের মুভমেন্টটার কাঁধে সওয়ার হয়ে একটা পক্ষ এইখানে ভায়োলেন্স শুরু করেছে। এবং ভায়োলেন্সটার প্রকৃতিটা এত ভয়াবহ যে এইখানে শুধু সম্পদ, মানে রাষ্ট্রীয় সম্পদ, এটা কোনো সরকারের মানে কোনো ব্যক্তিবিশেষ না। ইভেন কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আজকে প্রধানমন্ত্রী আছেন, সেটা দায়িত্বে আছেন, কিন্তু সম্পদটা তো রাষ্ট্রের সম্পদ, মানে হলো পুরো দেশের সব জনগণের সম্পদ, বাংলাদেশের সম্পদ। সেই সম্পদ যেমন বিনষ্ট হয়েছে, জানমালও বিনষ্ট হয়েছে, এবং সেটা নিয়ন্ত্রণ করাও যাচ্ছিল না। এবং পুলিশদের উপরে এত হামলা হয়েছে যে একটা পর্যায়ে পুলিশ কনফিডেন্স হারিয়ে ফেলছে। সেই পরিস্থিতিতে এই বাংলাদেশের সিভিল প্রশাসন মানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী নামানো হয়েছে, যেটা আমি বললাম যে অসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য। আপনার কাছে আসছি, সেটাই কাজী শরীফুদ্দীন, এই যে আক্রমণটা হলো, এদেরকে কি বলবেন? এটা মানে নিরাপত্তা বিশ্লেষণের ভাষায় কি ধরনের আক্রমণ ছিল? দেখুন, আমাদের এই ব্যাপারে ডিপলি কনসার্ন হতে হবে। যেমন কোর্টে আমার বন্ধু সাংবাদিক যেটা বললেন যে আমাদের কোমলমতি শিক্ষার্থীর ঘাড়ে সওয়ার হয়ে যদি কেউ তার ব্যক্তিগত চরিত্র, ব্যক্তিগত এজেন্ডা সাকসেস করার জন্য এই ধরনের অপতৎপরতা চালিয়ে থাকেন, ইট ইজ নট অ্যাকসেপ্টেড। প্রথম যেটা কথাটা উনি বলেছিলেন, আন্দোলন, এটা গণতন্ত্রের ভাষা। কোনো দেশে, কোনো রাষ্ট্রে যদি কখনো কোনো আন্দোলন হয়, ইট স্পিক্স যে সেখানে প্রতিবাদ করার মতো কোনো লোক আছে। প্রতিবাদ করাটা গণতন্ত্রের জন্য খুব পজিটিভ, কারণ ডিক্টেটরশিপের এগেনস্টেই হচ্ছে প্রতিবাদ। তো কখনো গণতন্ত্র সচ্ছল চলমান থাকা অবস্থায় যদি কেউ কখনো প্রতিবাদ করে, সেটাকে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রের যারা দায়িত্বে থাকেন
তারা সবসময় পজিটিভ নেন, যারা গণতন্ত্র মানুষ। তো এই আন্দোলনটা ছিল মেধা ভার্সেস কোঠা, যে কোঠার মেধাকে মূল্যায়ন করতে হবে, কোঠাকে অ্যাডজাস্ট করতে হবে। বাট কোঠা এবং মেধার সঙ্গে রেল স্টেশনের কিন্তু কোনো সম্পর্ক নাই, টিভি স্টেশনের কিন্তু কোনো সম্পর্ক নাই। আর কিছু কিছু জিনিস, যে যোগ্যতম ব্যক্তি বা অযোগ্যতম জায়গায় যদি অযোগ্য লোককে বসানো হয়, তাহলে ওনাদের কিছু ভুল দিক নির্দেশনার জন্য এইগুলো ফ্লেম আকারে বেরিয়ে আসে। যেমন এই 4-6টা ছাত্র যারা আমাদের এই কোঅর্ডিনেটর হিসেবে সোকল আমরা জানি, আমাদের এখানে ডিবির কার্যালয়ে নিয়ে গিয়ে তাদের বক্তৃতা দিয়েছে। মেবি তারা পজিটিভলি বক্তৃতা দিয়েছে, সব কিছুই সঠিকভাবে হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আজকেও বললেন যে স্বজন হারানোর বেদনাটা আমি জানি, তা উনি দায়িত্ব দিয়েছিলেন এই প্রবলেমটা ডিল করার জন্য 3জন বিশিষ্ট মন্ত্রী মহোদয়কে। তা তাদের ওখানে না গিয়ে তারা যদি ডিবির ওখানে যায়, সাধারণত কোনো আইন প্রণয়নকারী সংস্থার, সে আর্মি, পুলিশ, বিজিবি যেটাই হোক না কেন, সেখানে গেলে আমরা মনে করি হয় নিরাপত্তার জন্য যাচ্ছে, অথবা আশ্রয়ের জন্য যাচ্ছে, অথবা ডিসিপ্লিন বহির্ভূত কোনো কাজ করেছিল, সেজন্য তার জবাবদিহিতার মতো যাচ্ছে। তো এইখানে আমাদের কিছুটা কর্মে সংশোধন করতে হবে, ভুল হয়তো আমরা করে প্রক্রিয়া সংশোধন করতে হবে সেই দৃষ্টিকোণ থেকে। আর যেমনটি বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী এটা আমাদের গর্বের প্রতীক। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয়, এবং এটা ওনারা অর্জন করেছে। আমরা স্বাধীন দেশগুলোতে 2 শতাধিকের উপর দেশ আছে, কে কটা দেশ নাম আমরা জানি। সম্প্রতি আমাদের স্পোর্টস টিমগুলো দেশের বাইরে যাওয়া শুরু করছে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ইভেন অলিম্পিকও গিয়ে অংশগ্রহণ করে। বিফোর দ্যাট বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম 1988 সাল থেকে বৈদেশিক মিশনে, শান্তি মিশনে গিয়ে তারা সর্বপ্রথম বাংলাদেশের পতাকা নিয়ে বহির্বিশ্বে প্রতিনিধিত্ব করেছে। এবং সেখানে গিয়ে তারা পেশাদারিত্বের স্বাক্ষর এত সুন্দরভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সে কারণে বহির্বিশ্ব বাংলাদেশের প্রতি আস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর আস্থার প্রতীক হিসাবে দেখেন। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী যখন বহির্বিশ্বে দায়িত্ব পালন করে, ইট ইজ এ ভেরি টাফ জব। ইফ ইউ লিভ ইউর ফ্যামিলি ইন দ্য ভিলেজ, স্টে অ্যাট ঢাকা সিটি, এইটুকুন গ্যাপের জন্য আপনাকে কত খেসারত দিতে হয়, মানসিক পীড়ন দেখতে হয়। সেখানে আমরা আত্মীয় স্বজন, পূজা পার্বণ, অতিথি সেবা সব বাদ দিয়ে এই সেনাবাহিনীর সদস্যরা সুদূর সিয়েরা লিওন, যেখানে এখান থেকে প্লেনে যেতেই 22-23 ঘন্টা সময় লাগতো, সেখানে গিয়ে পুরো একটা বছর তারা দেশের সম্মানে। কিন্তু এইটাকে তো এখন দেশের বাইরে বসে এই সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে এটাকে বিতর্কিত করানোর চেষ্টা হচ্ছে, বা যেন বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা শান্তি মিশনে যেতে না পারে তার জন্য আপিল করা হচ্ছে, বাংলাদেশিরাই করছে দেশের বাইরে বসে। ধন্যবাদ। আপনি কিন্তু আমাকে কোশ্চেনটা করেছিলেন এই জিও পলিটিক্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি নিয়ে। এই জিও পলিটিক্সের প্রসঙ্গটাই কিন্তু আমি আসছি, যে বাইরে 1023 ঘন্টা প্লেনে জার্নি করে আমরা সেই সিয়েরা লিওন গিয়ে পেশাদারিত্বের স্বাক্ষর রেখে জাতিসংঘ মহাসচিব কফি আনানের কাছে দেশ সম্বন্ধে স্বীকৃতি পেয়েছি। ওখান থেকে আমাদের সৈনিক কিছু ইনকাম করেছে, সেখান থেকে আমাদের সৈনিকের জন্য এবং অস্ত্র গোলাবারুদের জন্য বাংলাদেশ সরকার সুন্দর একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পেয়েছে, যেটা আমাদের ন্যাশনাল ইকোনমিতে যোগ হয়েছে, যেটা আমাদের ন্যাশনাল বাজেট ঘোষণার সময় এই অর্থ আমাদের ভূমিকা রেখেছে। বহির্বিশ্ব এটা আমাদের এই দৃষ্টিটা পজিটিভ হিসেবে নিচ্ছেন না। স্টেক হোল্ডার কারা? কম্পিটিশন। তারা জিও পলিটিক্সের মাধ্যমে আজকে আমাদের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে তারা বহির্বিশ্বে বিভিন্ন রকমের অপতৎপরতা চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কের কাঠগড়ায় দাঁড়াতে যাচ্ছে। আদারওয়াইজ ইট ইজ নট। না, কিন্তু এখন পর্যন্ত সাম্প্রতিক যে সহিংসতা, তাতে তো সেনাবাহিনীর
কোনো আচরণ অন্তত প্রশ্নবিদ্ধ হয়নি, বরং তার আগে পর্যন্ত সেনাবাহিনী নামার আগ পর্যন্ত যা হয়েছে সেটা নিয়ে আলোচনা বেশি চলছে। সংঘাত কতটা হয়েছে বা মৃত্যু কতটা হয়েছে, মাসুদ করিম একটু শুনতে চাই। আমি এটা বলবো যে এই সময় যে রাত্রে এবং 19 তারিখ উনি বললেন 20 তারিখ ভোরে, আমি বলি 19 তারিখ মাঝরাতে 12টার দিকে এই যে সেনাবাহিনী নামানো হলো, এই রাতে আমার চিন্তা হচ্ছিল যে দেশটার কি হবে, মানে দেশের মানুষের নিরাপত্তাটা কোথায় থাকবে। নিরাপত্তাটা এই কারণে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যদি অর্থনৈতিক উন্নতি করতে চান, আমাদের দেশ তো প্রতি বছর গড় পড়তে 6% গ্রোথ করতেছে। সেটা কি কারণে? যে দেশটা স্টেবল আছে, স্থিতিশীল আছে। সেই কারণে এই স্টেবিলিটি যদি ধ্বংস করে দেয়, একদিকে অর্থনৈতিক মানে চাকা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, আর একদিকে বাইরের দেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। আর থার্ড হইল যে আমার দেশের মানুষের জানমালের নিরাপত্তা থাকবে না, রাষ্ট্রের সম্পদ ধ্বংস হবে। সুতরাং এটা একেবারে হাই টাইম ছিল যেখানে সেনাবাহিনী মোতায়েন করা, এবং সেনাবাহিনী মোতায়েন করার 48 ঘন্টার মধ্যেই এই দেশে স্টেবিলিটি ফিরেছে। এবং যেটা হয়েছিল যে সাপ্লাই চেইন একেবারে ধসে পড়েছিল, ঢাকা চিটাগাং যেটা ইকোনমিক, মানে ঢাকাকে এক প্রকার বিচ্ছিন্নই করে ফেলা হয়েছে। ঢাকা চিটাগাং যেটা বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড় রোড, যেখান থেকে পোর্ট থেকে আসে, সেই রোডটা চালু হয়েছে। আপনার বাড়ি যে উত্তরবঙ্গ, যেখান থেকে আমাদের খাদ্য নিরাপত্তার সবচেয়ে বেশি জায়গা, সেই উত্তরবঙ্গের রোডগুলি সাপ্লাই চেইন চালু হয়েছে। তারপরে ইউটিলিটি সার্ভিসগুলি যেমন বিদ্যুৎ, তারপরে ওয়াসা, এই সমস্ত যেগুলি ইন্টারনেট, সেগুলি কিন্তু রিস্টোর করা হয়েছে। যদিও কিছুটা টেকনিক্যাল, পুরোটাই সেনাবাহিনী করেছে আমি বলবো না, সেটা বেসামরিক লোকজন, টেকনিক্যাল লোকজন সহায়তা, অন্তত স্বস্তিটা ফিরেছে, স্বস্তি ফিরেছে। স্বাভাবিকত্বর কাছে। এবং যেভাবে যে রাস্তাঘাটে গাড়ি পোড়া টোড়া পড়েছিল, নোংরা হয়ে গেছিল, ঢাকা শহর প্রত্যেকটা রুটে ইট এবং মানে যে সমস্ত পাথর যেগুলি দিয়ে তারা করেছে, সেইগুলি পড়েছে, সেই ক্লিন হয়েছে এবং মানুষ আবার একটা স্বাভাবিক জীবনে ফিরেছে আমি বলবো। এবং সেটা আরও ফেরার জন্য অপেক্ষায় আছে। তো এই যে একটা অবস্থা, সেটা কিন্তু সেনাবাহিনী তখন মোতায়েন না করলে সেটা সম্ভব ছিল। অধ্যাপক কর্নেল কাজী শরীফুদ্দিন, আপনার কাছে প্রশ্ন ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম হচ্ছে পাকিস্তানি বাহিনীর বিপক্ষে লড়াই করতে করতে বা লড়াই দিয়ে, এবং ঠিক সেই সময়েও পাকিস্তানি বাহিনীর পাশাপাশি জামাত ইসলামকে সামাল দিতে হয়েছে। আমি জানি না জামাতের নাম নেওয়া হয়নি, আজকে নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু এই যে আক্রমণগুলো, এর সাথে জামাতের সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে এবং একটা জঙ্গিবাদের সংশ্লিষ্টতার কথা হচ্ছে। এখন তো তাদের বিপক্ষে একটা লড়াই চলছে। ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনী এই দেশপ্রেমিক সেনাবাহিনীর গর্ব যে আমরা মুক্তিযুদ্ধের, দেশ স্বাধীনতার সঙ্গে সঙ্গে ৭১-এর রণাঙ্গনে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম হয়েছে, যেটা বিশ্বের অন্য কোনো সেনাবাহিনী থেকে একটু বিরল। নাম্বার 2, পাকিস্তানি ফোর্সের অক্সিলারি ফোর্স হিসেবে ছিল কিন্তু এই জামাত শিবির। বা 1971 সালে 16ই ডিসেম্বর যে ট্রিটিটা হয়েছিল, যে মুক্ত মঞ্চে যে সাইনটা হয়েছিল, তো তখন কিন্তু তারা এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তা আত্মসমর্পণ করেছে মানে কি, তাদের অক্সিলারি ফোর্স কিন্তু তখনই বিলুপ্ত হয়ে গেছে অন্য যদি কোনো ফোর্স থাকে। কারণ তারা যেহেতু পাকিস্তানি পাক হানাদার বাহিনীকে সাপোর্ট করেছিল, তো তাদের অক্সিলারি ফোর্স হিসেবে তখন কিন্তু তারা বিলুপ্ত হয়ে গেছে। এখন যেটা বলি যে আজকে জামাত শিবিরের যে বিলুপ্ত ঘোষণা করা হলো, সন্ত্রাস বিরোধী আইন 2009-এর আর্টিকেল 18-এর 1 হিসাবে বিলুপ্ত করা হলো। তো এই মুহূর্তে দেশের প্রেক্ষাপটে পাবলিক ডিমান্ড, ন্যাশনাল সোসাইটি সব কিছুর উপর ডিপেন্ড করে যে ডিসিশনটা নিয়েছে কর্তৃপক্ষ, এটা আমাদের স্মরণ রাখতে হবে যে যদি বোতল চেঞ্জ করা হয়, ভিতরে কিন্তু হোয়াট ইজ ওয়াইন আর হোয়াট ইজ মিল্ক ইমম্যাটেরিয়াল। তো শুধু বোতল চেঞ্জ করলে হবে না, আমরা যে নামটা চেঞ্জ করে দিচ্ছি, বিলুপ্ত করে দিচ্ছি, ওই লোকগুলো কিন্তু জীবিতই আছেন আমাদের এখানে। ওই লোকগুলো কিন্তু মানে কর্মক্ষম শক্তি নিয়েই বেঁচে আছে। ৭১-এর মুক্তিযুদ্ধে যারা বাঙালিদের সাথে যুদ্ধ করেছে তারাই তো পরে আবার এসেছে। সঠিক। যেমন আমার বন্ধু বললেন যে রেল স্টেশনে যখন আঘাত হানা হয়, দেখা গিয়েছে বিহারির ছেলে পেলে গিয়েছে। সো একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক। আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার শিক্ষার্থীরা, আমার সন্তানেরা এটুকু বুদ্ধি হয়েছে যে কোনটা তাদের আর কোনটা তাদের বাইরে, কারণ তারা পড়ালেখা করে।
আজকে তারা গ্লোবাল ভিলেজ বসবাস করে। বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 21 অনুসারে স্পষ্টখানে লেখা আছে যে দেশের নাগরিক এবং যারা কর্মচারী তাদের কি দায়িত্ব এবং কর্তব্য। 1 নম্বরে হচ্ছে সংবিধান ও আইনের প্রতি সবাই বাধ্য থাকতে হবে। নাম্বার 2 শৃঙ্খলা রক্ষা করতে হবে। নাম্বার 3 নাগরিক দায়িত্ব পালন করতে হবে। নাম্বার 4 জাতীয় সম্পত্তি রক্ষা করতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এটা তৈরি করছে, মানে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়, এটা আমাদের সবার সম্পত্তি। এই সম্পত্তির রক্ষা আমার এই প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কখনো করেনি এবং করবেই না। তাদেরকে অনর্থক এই সম্পত্তি রক্ষার দায়ে যদি মাথায় দড়ি বেঁধে বা হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাওয়া হয়, সত্যি এটা অত্যন্ত দুঃখজনক। আমি একটু জিজ্ঞেস করতে চাই, দেখেন বাংলাদেশের অহংকারের যে জায়গাগুলো, গৌরবের যে জায়গাগুলো, আপনি এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, মেট্রো রেল, একই সাথে আমাদের মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া সেনাবাহিনী, প্রত্যেকটাকে টার্গেট করা হচ্ছে। এটার সঙ্গে আমি আর একটু লিঙ্ক করি, এই যে মেট্রো রেল এর সঙ্গে আর্মি জড়িত, পদ্মা সেতু আর্মি জড়িত, এই টানেল আর্মি জড়িত, রোড, ফ্লাইওভার, আন্ডারপাস, ওভারপাস সব কিছুর সাথে কিন্তু যে বড় বড় কনস্ট্রাকশনগুলো 300 ফিট হাইওয়ে ফিট আমরা এই দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু করছে ইন এইড অফ সিভিল পাওয়ার। রাষ্ট্র এবং দেশের প্রয়োজনে অসামরিক বা বেসামরিক প্রশাসনের সহায়তার জন্য কাজ করছে। তো সেইগুলোই তারা আঘাত আনছে। আঘাত আনার জন্যই কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে কন্ট্রোলে আনার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে আনা হচ্ছে। সেনাবাহিনী আনার জন্য মেনলি 2টা প্রসিডিওর আছে। একটা হচ্ছে বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 141 আলফা অনুসারে, সেটা হচ্ছে কি ইমার্জেন্সি ডিউটি। দিস ইজ ইমার্জেন্সি ডিউটি। এই ডিউটিটা সাধারণত ডিক্লেয়ার্ড বাই প্রেসিডেন্ট, হেড অফ দ্য স্টেট। আমরাও কয়েকদিন আগেও কিন্তু ইমার্জেন্সি ডিউটি দেখেছি মহিউদ্দিন ফখরুদ্দিন আমলের সময়। আর একটা হচ্ছে কি ইন এড অফ সিভিল পাওয়ার। ইন এড অফ সিভিল পাওয়ার করোনা, বন্যা, দুর্যোগ মোকাবেলায়, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীল অবস্থায়, তো এই যখন গ্রাউন্ডে তারা এসেছে, তারা এসে অস্থিতিশীল পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে নিয়েছে। এখানে আসার জন্য কনস্টিটিউশনে যেমন নির্দিষ্ট কোনো রুলস রেগুলেশন আর লিখিত আছে যার মাধ্যমে দেশ চলে, সেনাবাহিনীর কিন্তু নির্দিষ্ট রুলস রেগুলেশন আছে। প্রতিরক্ষা মন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী বা হেড অফ দ্য স্টেট সেনাবাহিনী প্রধানকে বা 3 বাহিনী প্রধানকে ডেকে এই আদেশটা দিয়েছেন। এই আদেশটা হচ্ছে প্রজ্ঞাপনের আকারে এসছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনটার মাধ্যমে বাহিনী প্রধান আবার অপারেশন অর্ডার আকারে ডিটেলস লিখে আমাদের পাঠিয়েছে। লেখার পরে এখানে যেটা রুলস অফ এনগেজমেন্ট আছে, যখন এই সেনাবাহিনী গ্রাউন্ডে যাচ্ছে কি করবে কি করবে না, দ্যাট ইজ ডুজ অ্যান্ড ডোন্টস। তারপর হচ্ছে মিশন অ্যান্ড ভিশন, যেটা কর্তৃপক্ষের নিকট থেকে পেয়েছে, ওইটা কিন্তু ওই রুলস অফ এনগেজমেন্টের ইনসার্ট করা হচ্ছে। দেন অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 এটা মেনশন করে, এইটা সাধারণত সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দপ্তরের মানে জিএস ব্রাঞ্চ এই কাজটা করেন, যেটা স্বাক্ষর করেন সেনাপ্রধান, অনুমতিক্রমে সাধারণত এজি মহোদয় স্বাক্ষর করেন। এইটা রুট লেভেল পর্যন্ত যখন একটা সৈনিকের কাছে যায়, তখন ওখানে সেকশন কমান্ডার আছে, প্ল্যাটুন কমান্ডার আছে, ওখানে পেট্রোল কমান্ডার আছে, প্রত্যেকটা কমান্ডার নিয়ম মেনে গুছিয়ে রাষ্ট্রের একেবারে দায়িত্ব পালন করা। মাসুদ, আমি একটু আপনার কাছে, এই সেনাবাহিনী এখানে একটা দায়িত্ব পালন করছে, আসলে রাষ্ট্রকে বাঁচানোর দায়িত্ব। সেটা এমন আক্রমণকারী যারা রাষ্ট্রের সব বড় বড় জায়গাগুলোকে আঘাত করতে চায়, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এটা কি শুধু মানে রাষ্ট্রের অভ্যন্তরীণ দুষ্ট শক্তি, নাকি এর পেছনে আরও কোনো গল্প আছে? আচ্ছা, আপনার এই বিষয়টা আসার আগে আমি যে কর্নেল শরীফ সাহেব যে কথাগুলি বললেন, তার মধ্যে একটা বিষয় আমি আরেকটু ইলাবোরেট করতে চাচ্ছি। সেটা হলো জাতিসংঘে আমাদের দেশে যে শান্তিরক্ষী বাহিনী কাজ করছে বিভিন্ন দেশে, সেইটা এই শান্তিরক্ষী বাহিনী হলো বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রুপ। আমাদের দেশ থেকে বিশ্বের যে সমস্ত দেশে সবচেয়ে বেশি শান্তিরক্ষী যেসব দেশ এবং সবচেয়ে বেশি প্রশংসিত, 11 বার ফার্স্ট হয়েছে, সবচেয়ে বেশি প্রশংসিত। এটা হলো বাংলাদেশের সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী
উনি কিছুটা অর্থনৈতিক ব্যাপারটা বললেন, আমি বলবো যে অর্থনৈতিক ব্যাপারটা অত মেজর কিছু না। এটা হয়তো আমরা অন্যভাবে ম্যানেজ করতে পারি, যে টাকাটা আমরা আসে সেটা। কিন্তু আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে যে আমাদের দেশের ভাবমূর্তিটা, বিশেষ করে যে পিসের প্রতি, যে শান্তির প্রতি যে আমাদের কমিটমেন্ট, সেটা কিন্তু বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। সেকেন্ড যেই জিনিসটা আমি বলবো, যে যে সমস্ত দেশগুলিতে এই আমাদের শান্তিরক্ষীরা গিয়েছেন, ওই সমস্ত দেশগুলির সাথে আমাদের আবার কূটনৈতিক সম্পর্কটা, ওইসব দেশগুলির জনগণের সঙ্গে আমাদের সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্কটা এত সুদৃঢ় হচ্ছে। এবং বাংলাদেশ অনেকগুলো দেশে একটা ভালোবাসার নাম, বাংলাদেশ ভালোবাসা, বললে তারা আবেগটা হ্যাঁ, দেখতে পায়। ইয়েস, আবেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। আর আরেকটা বিষয় হলো যে এমন সমস্ত অপারেশন আমাদের সৈনিকরা করেছেন, আমাদের যে সমস্ত অপারেশনে পশ্চিমা বা অন্য যে কোনো দেশের সৈনিকরা পিসকিপিংয়ে গিয়ে তারা প্রত্যাহার করে চলে এসছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদের সৈনিকরা সেখানে তার প্রাণ দিয়ে হলেও সেখানে স্টেবিলিটি এনেছেন। মাসুদকে আমি প্রশ্ন করছিলাম, আপনি বলছিলেন যে বিশ্বের সবচেয়ে প্রশংসিত শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, এবং বাংলাদেশ সেনাবাহিনীর এই নির্ভেজাল মূর্তি, সেটাকে চ্যালেঞ্জ করা, বাংলাদেশের প্রাইডের জায়গাগুলোকে চ্যালেঞ্জ করা, এর পেছনে কোনো আন্তর্জাতিক শক্তি আছে? এটা আন্তর্জাতিক শক্তি অবশ্যই আছে। আমি বলবো যে এখানে যারা এটা বিরুদ্ধে প্রচার করতেছে, আমাদের শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে বিদেশি থেকে বেশিরভাগ করতেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা কখনো কখনো টেলিভিশন চ্যানেলে। এখানে দেখা যাচ্ছে, আমি মানে যে কয়টা আমাদের অ্যাক্সেসের মধ্যে আসছে সব কয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে বানোয়াট জিনিস তৈরি করে ওইটাকে প্রচার করছে। এটার মূল উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হইতে পারে যে আমাদের, যেটা শরীফ ভাই বলেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলি যারা পিসকিপার পাঠাইতে চায় কিংবা আমাদের অন্যান্য দিক দিয়ে প্রতিদ্বন্দ্বী বা জিওপলিটিক্যাল রেস, এই সমস্ত ভৌগোলিক কারণ থাকতে পারে একটা। আরেকটা কারণ হইলো যে এখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক, কারণ যারা বিরুদ্ধ পক্ষের তারা হয়তো এই সরকারকে তারা পছন্দ করে না, তো তারা সেটা প্রচার করছে। কিন্তু আমার কথাটা হইলো যে আমি যে প্রশ্নটা বলতে চাচ্ছিলাম, যারা এই সরকারকে পছন্দ করে না তারা তো এই দেশের নাগরিক। এখন যদি কোনো কারণে এটা কথার কথা, এটা অসম্ভব ব্যাপার, কারণ বাংলাদেশে পিসকিপারদের ক্যাপাবিলিটি এত হাই যে এখানে রিপ্লেস করার মতো ওয়ার্ল্ডে আর সেকেন্ড কেউ নাই, সেটা অসম্ভব ব্যাপার। কিন্তু যদি কোনো কারণে পিসকিপিংয়ের থেকে বাংলাদেশ কোনো কারণে বাদ পড়ে, সেটা কিন্তু সরকার বদল হইলেও অত সহজে আসবে না। তো সুতরাং আপনি যদি ক্ষমতায় আসেন, হ্যাঁ, কিন্তু আপনিও কিন্তু এটা রিপ্লেস করতে পারবেন না। তো আমি বলতেছি এটা হলো একটা আত্মঘাতী, মানে নিজেকে নিজে খুন করা, সুইসাইডাল, নিজের ক্ষতি নিজে করা। সেই জিনিসটা থেকে বিরত থাকবে। আমরা যারা প্রবাসে থেকে এই সমস্ত করছে, এটা আমরা আহ্বান জানাবো। এটা যদি আপনি দেশকে ভালোবাসেন, ছোট্ট একটু লোভে পুরো রাষ্ট্রের ক্ষতি স্থায়ী ক্ষতি না করা। অনেক ধন্যবাদ মাসুদ। কর্নেল কাজী শরীফউদ্দিন, আপনার কাছে প্রশ্ন, যে প্রথমেই বলেছিলাম যে মুক্তিযুদ্ধ দিয়ে যে লড়াই শুরু, যে জন্ম শুরু সেনাবাহিনীর, সেই যুদ্ধটা এখনো চলছে, এখনো দেশি এবং বিদেশি। মুক্তিযুদ্ধের সময় তাই ছিল, দুই শক্তিকেই মোকাবিলা করতে হচ্ছে। ধন্যবাদ। মানুষ যখন তার ব্যক্তির স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ বা দেশের স্বার্থের উপরে দেখেন, তখন দেশপ্রেমটা থাকে না। তা আমাদের এখানে শুধু নয়, সমগ্র বিশ্বেই দুইটা বাহিনী আছে। একটা আছে দেশপ্রেমিক বাহিনী, আর একটা হচ্ছে দেশ যারা পছন্দ করেন না, যারা বঞ্চিত, যারা ব্যক্তির স্বার্থ বেশি করে দেখেন। তো এই দৃষ্টিকোণ থেকে এই বাংলাদেশ সেনাবাহিনী যেটা বহির্বিশ্বে তারা তাদের যে সাফল্যর অর্জন করেছে, এটা কিন্তু তার সম্পূর্ণ পেশাদারিত্বের কারণে। কেমন করে? যেমন বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেমেছে প্রজ্ঞাপনের মাধ্যমে, অপারেশন অর্ডারের মাধ্যমে মাননীয় সেনাবাহিনী প্রধান তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। বহির্বিশ্বে যখন আমাদের দায়িত্ব পালন করতে যায়, তখন সাইন করতে হয় MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সো তারা কি চাচ্ছে? ট্যাঙ্ক চাচ্ছে, রাইফেল চাচ্ছে, অথবা APC চাচ্ছে। এই দায়িত্ব, এই গ্রাউন্ড, স্থান, কাল, পাত্র হিসেবে, যেটা আমাদের কম্পিটিটর রাষ্ট্রগুলো এটা থেকে অনেক পিছিয়ে আছে। বিপসট নামে আমাদের একটা
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ট্রেনিং সেন্টার আছে, যেখানে আমাদের সৈনিক থেকে শুরু করে জেনারেলদের প্রশিক্ষণ দেওয়া হয়। জেনারেল সাহেব যখন দেশের বাইরে একটা ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে, বাংলাদেশে অনেক অফিসার আছে ফোর্স কমান্ডার দায়িত্ব পালন করেছেন, তখন উনি নিজেকে ইকুইপ করার জন্য, পেশাদারিত্ব ঝালাই করার জন্য, শেখার জন্য এই বিপসটে ট্রেনিং করে আসছেন। এই বিপসটে ইউকে, ইউএসএ সহ বিশ্বের 34 কান্ট্রি থেকে সে প্রশিক্ষণ করে। তো এই দিক দিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ অনেক পিছিয়ে আছে। সে কারণে কখনো র্যাবের ধুলা তুলে, কখনো আমাদের অভ্যন্তরীণ জিনিসপত্র নিয়ে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করে ওই স্থান দখল করার চেষ্টা করছে। যেমনটা আমি বলেছিলাম, ইকোনমি ইজ এ মেজর ফ্যাক্টর। যেমন এই মুহূর্তে সেনাবাহিনী সবচেয়ে বড় সাকসেস, দেশের চলাচল বা মুভমেন্ট তারা এস্টাবলিশ করতে পারছে। আদারওয়াইজ ওই মুরগি কিন্তু আবার দাম বেড়ে যেত, ওই মরিচ পেঁয়াজের দাম বেড়ে যেত, মানে পণ্য আসাই তো বন্ধ ছিল। দেন এক্সপোর্ট ইম্পোর্ট, ইকোনমি দিয়ে আমাদের পুরা দেশটাকে কন্ট্রোল করা হয়। সি পোর্টগুলোতে কন্টেনার জ্যাম একটার পর একটা জ্যাম বেঁধে গেছে। এই সেনাবাহিনী আবার জ্যাম। আমরা শেষ করব এখন। এই শান্তি তো অনেকটাই ফিরে এসেছে। সাধারণ মানুষের জন্য যদি কোনো মেসেজ থাকে, এই শান্তি বজায় রাখতে সাধারণ মানুষ কিভাবে ধৈর্য ধরবে, কি প্রত্যাশা করবে? রক্তস্নাত এক মুক্তিযুদ্ধের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর জন্মের পরে ব্যক্তির স্বার্থে এই সেনাবাহিনী অনেক পজিটিভ এবং নেগেটিভ ভূমিকা মানুষ প্রত্যক্ষ করেছে। সেই জন্য মাঝে মাঝে কিঞ্চিত আস্থা হারিয়ে ফেলেছে। কারণ ইউনিফর্ম পরে অনেকে এই রাজনীতির দায়িত্ব পালন করেছেন, ইউনিফর্ম পরে অনেকে মানে দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হয়েছেন। কিন্তু এখন যে সেনাবাহিনী, এটা ডিজিটালাইজড দেশপ্রেমিক সেনাবাহিনী। আপনারা সার্বিক সহযোগিতা করেন, আপনাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য জীবন আত্মোৎসর্গ করে আপনাদের পাশে থাকবে, তাদেরকে সহযোগিতা করুন। জি, অনেক ধন্যবাদ। পরিষ্কার একটা মেসেজ সাধারণ মানুষের জন্য। আশা করি যারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের বিভ্রান্তের ফাঁদে সাধারণ মানুষ পড়বেন না, এই প্রত্যাশা রাখি। অনেক ধন্যবাদ জনাব মাসুদ করিম এবং অধ্যাপক কর্নেল কাজী শরীফউদ্দিন। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে নিটল টাটা নিউজ আর এক্সট্রা যেখানে শেষ করছি। সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। ভালো থাকবেন।